ওয়েলকাম টু শান্তিনিকেতন। আজকে একদিন গোটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো যে কিভাবে শান্তিনিকেতনে ঘুরবেন এবং কোন কোন জায়গা ঘুরবেন। কঙ্কালীতলা মন্দিরের কাছ থেকে আমি এটা নিলাম ঘরের জন্য। বন্ধুরা, একদিন বা দুদিনের ছুটিতে ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে খুবই পছন্দের জায়গা হচ্ছে এই বোলপুর শান্তিনিকেতন, যেখানে আপনারা খুবই স্বল্প খরচে অনেকগুলো জায়গা মাত্র দুদিন বা একদিনের মধ্যেই ঘুরে দেখতে পারেন। তো চলুন, সেই গল্প নিয়ে শুরু হচ্ছে আজকের এই সুন্দর ভিডিও। তো আমি এখন শান্তিনিকেতনের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। সত্যি এই বাড়িগুলো দেখে এত সুন্দর লাগছে। শান্তিনিকেতনে প্রধানত মানুষ দেখে আনন্দ পাঠশালা, তিন পাহাড়, তবলা গাছ, তালধ্বজ, কাজঘর, ছাতিমতলা এবং মিউজিয়াম। এর পাশাপাশি আমি আপনাদের দেখাবো খুব সুন্দর একটি মেলা হচ্ছে এই সময় শান্তিনিকেতনের নবান্ন মেলা। তো নবান্ন মেলার সৌন্দর্য এবং নবান্ন মেলায় কী কী বিক্রি হচ্ছে, তার পাশাপাশি বসন্ত উৎসব, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর ভিডিও। তো গল্পটা শুরু করা যাক একদম আমার বাড়ি থেকে। তো প্রথমে সকাল সকাল চলে আসলাম হাওড়া স্টেশনে। তো ঘড়িতে এখন বাজে 5টা 20। এই মেঘলা মেঘলা ওয়েদারে ভোরবেলা আমি চলেছি শান্তিনিকেতনের পথে। আমার ট্রেন আছে গণদেবতা এক্সপ্রেস, সেটা আছে 6টা 5-এ। বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন, বন্দে ভারতও পেয়ে যাবেন, এছাড়া আরও প্রচুর ট্রেন পেয়ে যাবেন। বাট সবথেকে বেস্ট ট্রেন আমি যেটায় গেছিলাম, গণদেবতা এক্সপ্রেস, একদম কারেক্ট টাইমে 6টা 5-এ ছেড়ে একদম কারেক্ট টাইমে নামিয়ে দিল বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে বেরিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন। তো আমি এখন শান্তিনিকেতন স্টেশনে আছি। জাস্ট ওয়েটিং রুমটা দেখুন কত সুন্দর। শান্তিনিকেতন স্টেশনের এই দেওয়ালগুলো এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে এই ওয়েটিং রুমে অনেকক্ষণ বসে সময় কাটায়। দেখুন, জাস্ট ব্যাপক লাগছে। তো শান্তিনিকেতন স্টেশন থেকে বেরিয়েই আপনারা সত্যিই অনেক টোটো পেয়ে যাবেন, যেখানে আপনাদের মাত্র 20 থেকে 25 টাকা ভাড়া নেবে আপনাদের হোটেলে পৌঁছে যেতে। এই যে একটা জায়গা লেখা আছে আই লাভ বোলপুর, এর উল্টো দিকেই হচ্ছে আবার খাবো চায়ের দোকান। এই আবার খাবো চায়ের দোকানের পাশ দিয়েই গেলে আমার হোটেল। এই যে লোকেশনটা আপনারা ভালো করে দেখে নিন। এই যে আবার খাবো চায়ের দোকানের পাশ দিয়ে গেলেই এই হচ্ছে হোটেল দালাল গেস্ট হাউস। তো চলুন আমরা যে হোটেলটায় আছি, যে রুমটায় আছি, সেটা আপনাদেরকে দেখাই। 3 তলায়। তো এই হচ্ছে আমাদের রুম, 105 নম্বর রুম। এই হচ্ছে 105 নম্বর রুম, সেকেন্ড ফ্লোরে। দুজন আরামসে থাকতে পারবেন, 3জনও হয়ে যাবে। দুটো বড় মানুষ আর একটা বাচ্চা আরামসে হয়ে যাবে। ওইদিকে আছে বাথরুম, টিভি আছে, এসি আছে, পাখা আছে, খুব সুন্দরভাবে সাজানো। একটা ছোট টি টেবিল আছে, 2টো চেয়ার আছে, আর ব্যালকনিটা তোমাদেরকে দেখাই চলো। এই হচ্ছে ব্যালকনি। তো এরপর আমরা স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। সবার প্রথমে আমরা টিফিন করব। তো উল্টো দিকেই একটি সর্বমঙ্গলা বলে মিষ্টির দোকান আছে মেন রোডে, ঠিক আবার খাবো উল্টো দিকেই সর্বমঙ্গলা বলে একটা মিষ্টির দোকান আছে। সেখানে খুব ভালো কচুরি পাওয়া যাচ্ছিল, হিঙের কচুরি, এবং সেটা টেস্ট সত্যি খুব সুন্দর, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো সেখানে আমরা পেট ভরে কচুরি খেলাম, তারপর মিষ্টি খেলাম, খেয়ে তারপর রওনা দিলাম আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। কিন্তু তার আগে রাস্তার ধারে একটি শিল্পী মাটির ভাঁড়, মাটির জিনিসপত্র, মাটির পাত্র তৈরি করছিল, ওটা দেখে ভীষণ ভালো লাগলো। আপনারা চাইলে এখান থেকে অবশ্যই এগুলো কিনতে পারেন। তো তারপর ওখান থেকে একটি টোটো বুক করলাম আমরা। টোটো নিল 400 টাকার মতো, আমাদেরকে সমগ্র জায়গা ঘুরিয়ে দেখাবে বলে। তো এই টোটো করে আমরা এবার ঘুরবো। তো আমরা এখন কঙ্কালীতলা মন্দিরে যাচ্ছি মায়ের দর্শন করতে। এরপর চারিদিকে অনেক ফুল ফুটে আছে, সেগুলো আপনাদের দেখাবো, এবং আরও ঘোরার যেগুলো জায়গা আছে, মিউজিয়াম থেকে শুরু করে আরও ভালো ভালো জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। তো কঙ্কালীতলা মন্দির বেশ দূরে, কাছাকাছি স্টেশন হচ্ছে প্রান্তিক স্টেশন। তো আমরা বোলপুর থেকে কঙ্কালীতলা মন্দিরে প্রায় অনেকটা সময় ধরে গেলাম। তো প্রথমেই আমরা যে মন্দিরটায় যাব সেটা হচ্ছে একটি শিব মন্দির, যেটা কঙ্কালীতলা মন্দিরের ঠিক পাশেই। আমি এই মুহূর্তে আছি কঙ্কালীতলা মন্দিরের পাশে শিব মন্দিরে। ঠিক কঙ্কালীতলা মন্দিরের পাশেই একটি শিবের মন্দির আছে, যেখানে আপনারা আসলে মানে আপনাদের মন শান্ত হয়ে যাবে। এতটাই সুন্দর এবং এতটাই পবিত্র একটি জায়গা, এবং বাবার কাছে অবশ্যই যাবেন। আমরা যেহেতু দুপুর গিয়েছিলাম, সেই কারণে মন্দির বেশ ফাঁকা ছিল, এবং মন্দিরের কারুকার্য, শিল্পকলা সব কিছু দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। উল্টো দিকেই একটি জগন্নাথ দেবের রথ ছিল। সেটা দেখার পর এবং সেই জায়গাটাকে পুরোপুরি ঘোরার পর আমরা এটা বুঝতে পারলাম যে এই মন্দিরে শুধু ভারতীয়রা নয়, বিদেশিরাও অনেকে আসেন, এবং পাশে আপনারা অনেক কেনাকাটার জিনিসও দেখতে পাবেন। তো চলুন এবার মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। তো আপনারা এই মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন, কারণ এটা সত্যি একটি মানে
দুর্দান্ত একটি জায়গা, যেখানে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই শিবের মন্দির দেখার পর আপনারা তারপরে কঙ্কালীতলা মন্দিরে যাবেন, কঙ্কালীতলা মায়ের কাছে যাবেন। কিন্তু দেখুন এখানে কত মানুষজন আসছেন এই মন্দিরে, এবং সত্যি একটা আলাদাই মানে শান্তি আছে এই ভেতরটায়। আমরা তো দু ভাই মিলে অনেকক্ষণ এই মন্দিরে বসেছিলাম, এবং এই মন্দিরের চারপাশের শিল্পকলা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো মুগ্ধ হয়ে যাওয়ার মতোই, কারণ খুব সুন্দর সুন্দর কারুকার্য করা আছে, এবং বাইরে প্রচুর মানুষ এখানে বসে আছেন। এবং তারপরে আমরা সোজা চলে গেলাম কঙ্কালীতলা মন্দিরে। আমরা এই মুহূর্তে আছি কঙ্কালীতলা মন্দিরে, কঙ্কালীতলা মায়ের মন্দিরে। জাস্ট চারপাশটা দেখুন, ওইদিকে কিছু বাউল নাচ হচ্ছে, এদিকে একজন কত সুন্দর বাঁশি বাজাচ্ছে, এবং মায়ের মন্দিরে একটা আলাদাই পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রচুর লোকজন এখানে বিকালবেলা এসেছে, বেশ সুন্দর লাগে। কথিত আছে এই কঙ্কালীতলা মন্দির হলো ভীষণ জাগ্রত একটি মন্দির। মানুষজন তাদের মনের কামনা বাসনা যখনই এখানে জানান মায়ের কাছে, তো সেটা সত্যিই নাকি পূরণ হয়। তো সেই কারণেই প্রতি বছর সারা বছর প্রায় সবসময়ই এখানে প্রচুর মানুষের প্রচুর ভক্তের সমাগম হয় মায়ের কাছে। এবং তার পাশাপাশি এই মন্দিরকে ঘিরে এখানে একটি মেলা মতন আয়োজন করা হয়, এবং এখানে একটি নৃত্য শিল্পীরা তাদের নৃত্য অনুষ্ঠান করেন, এবং চারিদিকে অনেক কিছু বিক্রি হয়। সব মিলিয়ে কঙ্কালীতলাটা সত্যি খুব সুন্দরভাবে জমজমাট। তো দেখছেন এই মায়ের মন্দিরের পাশে কত কি এখানে বিক্রি হচ্ছে। আমিও এখান থেকে একটি পছন্দ মতো ছবির ফ্রেম নিয়ে গেলাম বাড়ির জন্য। কঙ্কালীতলা মন্দিরের কাছ থেকে আমি এটা নিলাম ঘরের জন্য, এটা খুব সুন্দর লাগলো। তো সামনে একটা জায়গায় লেখা ছিল আই লাভ কঙ্কালীতলা, যেটা এখন ট্র্যাডিশন হয়ে গেছে। ভারতবর্ষের সমস্ত জায়গায় এই আই লাভ কথাটা লেখাই থাকে। তো সেই সময় মায়ের পূজা হচ্ছিল এবং সামনের দ্বার বন্ধ ছিল, তো পেছনের দ্বার দিয়ে সবাই পুজো করলেন, এবং ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো তাই আপনাদের বলি যেখানে অবশ্যই আসবেন, এবং এর পাশে আছে কোপাই নদীর ঘাট। চলুন এবার আপনাদের কোপাই নদীর ঘাটের সামনে নিয়ে যাই। এই যে অপরিষ্কার যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই সেই বিখ্যাত কোপাই নদী। এর পাশেই খুব সুন্দরভাবে দেখুন গঙ্গা আরতি হয়, সন্ধ্যাবেলা করে সন্ধ্যা আরতি হয়, তো যেটা আপনারা সন্ধ্যাবেলায় আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো আমি এই মুহূর্তে আছি কোপাই নদীর একদম পাশেই আছে কোপাই নদীর ঘাট, এবং এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখানে গঙ্গা আরতি হয়, যেরকম আমাদের বাবুঘাটে হয় এবং যেরকম বারাণসীতে হয়, সেরকম কিন্তু গঙ্গা আরতি এখানেও সন্ধ্যাবেলা করে হয়। আর এটা একদম কঙ্কালীতলা মন্দিরের ঠিক পাশে, ওই হচ্ছে শিব মন্দির, ওই কঙ্কালীতলা মন্দির, আর ঠিক তার পাশেই হচ্ছে কোপাই নদী। কিন্তু এখন কোপাই নদীর অবস্থা ভীষণই খারাপ, মানে প্রায় কি বলবো, একটা খারাপ নদীতে, মানে একটা নোংরা জলে পরিণত হয়েছে। কিন্তু অনেক দিন আগে এই কোপাই নদীর জল যথেষ্ট পরিষ্কার ছিল, এবং এখানে মানে খুবই সুন্দর লাগবে। কিন্তু এখন এই নদী মানে খুবই খারাপ অবস্থা, মেনটেনেন্সের অভাবে এবং ঠিকঠাকভাবে পরিষ্কার না করার ফলে এত সুন্দর নদী, এত ঐতিহ্যবাহী একটা নদী, এই কোপাই নদীর পাড়ে রবীন্দ্রনাথ ঠাকুর বসে থাকতেন, সেখানে আজকে নদীটার এইরকম অবস্থা। তো কোপাই নদী দেখার পর, কঙ্কালীতলা মন্দির দেখার পর রাস্তায় একটি কালী মন্দির আমরা দেখতে পেলাম, যেখানে আমরা টোটোটাকে দাঁড় করালাম। খুব সুন্দর লাগলো এই কালী মন্দির এবং মা মনসার মন্দির। তো আজকে আমরা যে টোটোটায় ঘুরছি, দাদাটা খুবই ভালো, ওনার নাম এবং নাম্বার জেনে নিন, এবং ওনাকে কল করলে উনি মোটামুটি স্বল্প টাকায় আপনাদেরকে পুরো শান্তিনিকেতনটা ঘুরিয়ে দেখাবে। দাদা তোমার নাম কি? নতুন দাস। নতুন দাস। আর তোমার নাম্বারটা একটু বলে দাও জোরে সবাইকে। 9547776139। আচ্ছা, তো নাম্বারটা দেখলে নিচে যাবে স্ক্রিনে, এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, ওনাকে নিয়ে ঘুরতে পারেন। উনি খুব ভালো মানুষ, খুব সুন্দরভাবে আপনাদেরকে শান্তিনিকেতন ঘুরিয়ে দেখাবে। বাড়ির সাথে লাগোয়া এই যে ফুলগুলো সত্যি আপনার মানে মন ছুঁয়ে যাবে, দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। তাই আমরা টোটোকে থামিয়ে ওখানে ফুলগুলো
নিচ্ছি, দেখার মতো জাস্ট। আমি এসেছি মার্চ মাসে, অর্থাৎ কালকে বসন্ত উৎসব। দোল এখানে উদযাপন হয় ভীষণ ভালোভাবে, সেটা আপনারা জানেন। এবং তার আগের দিন আমি ঘুরে দেখাবো যে কীভাবে শান্তিনিকেতনে কত সুন্দর সুন্দর জায়গা আছে। আর এই সময়ে চারিদিকে এরকম কাগজ ফুল এবং পলাশ ফুল ফুটে আছে। তাই আমরা এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে এই সৌন্দর্যগুলো দেখছি এবং আমাদের গাড়িটাকে দাঁড় করিয়েছি, টোটোটাকে দাঁড় করিয়েছি, দেখি কতটা সেজে উঠেছে বসন্ত উৎসবে এই শান্তিনিকেতন, সেটা আপনার সামনে তুলে ধরবো। একটা কথা মানতেই হবে, এই মার্চ এপ্রিলের সময় যদি আপনারা শান্তিনিকেতন আসেন তাহলে বিভিন্ন রকমের কাগজ ফুল, কৃষ্ণচূড়া ফুল, পলাশ ফুলে ভরে উঠবে এই শান্তিনিকেতন। তার অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি এখন শান্তিনিকেতনের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। সত্যি এই বাড়িগুলো দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে ভগবান যদি আমাকে অনেক টাকা দিত তাহলে অবশ্যই শান্তিনিকেতন একটা বাড়ি বানাতাম, একটা শান্তির নীড় বানাতাম, যে বাড়ির সামনে এরকম কাগজ ফুল পড়ে থাকতো এবং যার পাশের রাস্তা এতটা পরিষ্কার থাকতো। আমরা যারা শহরে বসবাস করি আমরা সবসময় চাই যে জনকোলাহল মুক্ত এরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশ এবং চারিদিকে পলাশ ফুল, কাগজ ফুল ফুটে থাকা একটা সুন্দর প্রকৃতি। তো এটা একমাত্র শান্তিনিকেতনেই আমরা পাবো। তো যাই হোক, এখন আপাতত এগুলো দেখেই মানে মনের শান্তি নিচ্ছি আপাতত। বন্ধুরা, শান্তিনিকেতনে প্রধানত মানুষ 4টের সময় আসে। একটা হচ্ছে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে, আর একটা 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে, আর একটা বসন্ত উৎসব, আর একটা পৌষ মেলায়। তো আমি বসন্ত উৎসবেও এসেছি বহুবার, পৌষ মেলাতেও এসেছি একবার, তো এইবারেও এসেছি বসন্ত উৎসবে। তো বসন্ত উৎসবের একদিন আগে আমি চলে এসেছি, তার কারণ একদিনে যতটা সম্ভব হবে আমি শান্তিনিকেতনটা নিজেও ঘুরবো এবং আপনাদের সামনে ঘুরে দেখাবো। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই মিউজিয়ামের কাছে। মিউজিয়ামে যাওয়ার পথে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যেমন আনন্দ পাঠশালা, 3 পাহাড়, তবলা গাছ, তালধ্বজ, কাজঘর, ছাতিমতলা। তো এই সবগুলি আপনারা দেখতে পাবেন এবং বিশ্বভারতীর ক্যাম্পাস দেখতে পাবেন, যেটা সম্পূর্ণভাবে মানে ট্যুরিস্টদের জন্য বন্ধ। তো চলুন এবার একে একে আপনাদেরকে যতটা সম্ভব দেখাই। এই হচ্ছে আনন্দ পাঠশালার গেট, যেটা সত্যি সাধারণের জন্য বন্ধ। বাইরে থেকেই দর্শনার্থীরা এবং যারা ট্যুরিস্ট তারা বাইরে থেকেই ফটো তুলছেন এবং বিভিন্ন রকমের স্মৃতি নিয়ে যাওয়ার জন্য অনেক রকমের ফটো তুলছেন এবং বাইরে থেকেই তারা সৌন্দর্য দেখছেন। ঠিক এর পাশেই আপনারা দেখলেন কাজঘর। কাজঘর থেকে শুরু করে তবলা গাছ, তালধ্বজ কোনো কিছুতেই ঢুকতে দেওয়া হয় না। তো আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে যে মানে দর্শনার্থীদের অন্তত প্রবেশ করতে দেওয়া উচিত, তাহলে ভালোভাবে আমরা দেখতে পারবো। এর সামনেই আছে ছাতিমতলা। তো ছাতিমতলাতে এখনও ক্লাস 10 অবধি পড়াশোনা করানো হয়। তো সব কিছুই আমরা দূর থেকে দেখলাম। আমার মোবাইলের ক্যামেরা সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারলো না, তার জন্য আমরা দুঃখিত। তো আপনারা দেখলে এখানে দূর থেকেই দেখতে পাবেন তবলা গাছ, তালধ্বজ, ছাতিমতলা সব কিছু। এই সব কিছু দেখার পর সুন্দর সুন্দর গাছে ফুল ফুটে আছে এই সময়, এসব দেখার পর আমরা চলে আসলাম মিউজিয়ামে। কিন্তু সেখানেও আমাদের কপাল খারাপ, মিউজিয়াম এখন সাধারণ মানুষের জন্য খোলা থাকে মাত্র দুপুর 2:30 অবধি। তো সেটা সকাল 10:30 থেকে মাত্র দুপুর 2:30 অবধি। টিকিট নেয় 70 টাকা। দেখুন ওখানে লেখা আছে 4:30 অবধি ছিল, সেটা কেটে এখন দুপুর 2 অবধি থেকে 2 থেকে 2:30 অবধি করে দিয়েছে, কারণ ভেতরে নাকি কাজ হচ্ছে। তো এর ভেতরে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা টোটাল বাড়ি দেখতে পাবেন। উদয়নের পাশাপাশি কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদীচী। আর এই সব কিছু বাড়ি আপনারা দেখতে পাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটি ব্যবহার করতেন সেটা দেখতে পাবেন। যদিও এই মিউজিয়ামের ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে গিয়েই ওখানে দেখতে হবে। আমি আলাদা করে আপনাদের কিছু দেখাতে পারবো না। যাই হোক, চারিদিকে সুন্দরভাবে পলাশ ফুল ফুটে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সব কিছু দেখে আমরা আবার টোটো করে ফিরে আসলাম আমাদের হোটেলের কাছে, কারণ সন্ধ্যাবেলা যেতে হবে আমাদের নবান্ন মেলায়। তো সন্ধ্যাবেলায় 6টা 6:30 নাগাদ আমরা আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওখান থেকে একটি টোটো ধরলাম, যেটা নিল 20 টাকা করে পার হেড, আমাদের নিয়ে গেল সোজা নবান্ন মেলায়। নবান্ন মেলার এই জাঁকজমকপূর্ণ চিত্র দেখে সত্যি ভীষণ ভালো লাগলো, কারণ আমরা সকালবেলা সৃজনী শিল্পগ্রামটা মিস করেছি। সেখানে টাইম ছিল সকাল 9:30 থেকে বিকেল 5টা। সেখানে নাকি অনেক রকমের শিল্পকলা তুলে ধরা হয়েছে। তো ওখানে একটি টোটোওয়ালা আমাদের বললেন যে সেটার থেকেও ভালো এই সময়, অর্থাৎ এই মার্চ এপ্রিল মাসে একটি মেলা হয়, যেটার নাম হচ্ছে নবান্ন মেলা। সমস্ত রকমের বাঙালি শিল্পকলা এবং বাঙালি শিল্পীদের নিজের হাতের তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হয়, যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সেই টানেই আমরা সৃজনী শিল্পগ্রামে না গিয়ে এই নবান্ন মেলায় আসলাম। সত্যি এই নবান্ন মেলায় যদি আপনারা এই সময় যান তাহলে এই মেলাটা আপনারা পাবেন, ভীষণ ভালো লাগবে। দাম অত্যন্ত বেশি, কারণ এই জামাটার দাম 2500 টাকা। এটা কি সত্যি মানে মানা যায়? দাম অত্যন্ত বেশি, আপনাদের দাম দর করে নিতে হবে। কিন্তু এখানে সত্যি আপনারা মনের মতো জিনিস পাবেন। কি না নেই এই মেলাতে, প্রত্যেকটা মানে বাঙালি মহিলা
নারী প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। মেয়েদের জন্য এই মেলা একদম পারফেক্ট, বাট ছেলেদেরও অনেক কিছু পাওয়া যায়। এছাড়া ঘর সাজানোর জিনিসও প্রচুর কিছু আছে এবং কাউকে গিফট করার জন্য আছে। এবং আমরা যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে, আমি একজন বাঙালি মানুষ, তো বাংলা ভাষাকে এবং বাংলা কালচারকে এবং বাংলা শিল্পের যে কতটা গুণ, সেটা এই মেলায় না আসলে আপনারা বুঝতেই পারবেন না। কারণ এই মেলায় সমস্ত রকম জিনিস আছে যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। ব্যাগ থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে, চুড়িদার, সালোয়ার কামিজ, বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন। এই মেলায় অনেক শিল্পীরা তাদের নিজের হাতের শিল্পের কলা ওখানে মেলাতে বসে বসেই অনেক কিছু শিল্পকলা দেখাচ্ছেন এবং অনেক কিছু তৈরি করছে। তো আমি এখন আছি শান্তিনিকেতনের মধ্যে নবান্ন মেলা। এই প্রথম আমি শান্তিনিকেতনে এত সুন্দর একটা মেলা দেখলাম। আর চারিদিকে জাস্ট মানে পরিবেশটা দেখুন, এবং চারিদিকে দোকানপাটে একটা বাঙালিয়ানা বজায় আছে। আমরা যারা বাংলাকে ভালোবাসি, আমরা যারা সবসময় মুখে বলি জয় বাংলা, আমাদের জন্য শান্তিনিকেতনের এই মেলা একদম পারফেক্ট। প্রত্যেকটা বাংলা শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা এসে এখানে কিছু জিনিস মানে কিনুন, এবং অবশ্যই এখানে একটু দামটা বেশি, আপনারা দাম দর করে সঠিক মূল্যে কিনুন। এবং এখানে দেখুন না, শিল্পীরা তাদের নিজেদের হাতের তৈরি জিনিস করছে। এগুলো শিল্পীদের এখানে কৃতিত্বটা মানে সত্যি এখানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই আসুন এবং এসে এখান থেকে জিনিসপত্রগুলো কিনুন, তাতে এনাদেরও ভালো হবে এবং আপনাদেরও ভালো হবে। আমার তো এই পাঞ্জাবিগুলো ভীষণ সুন্দর লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। কত এটা? 350। আর সবথেকে বড় কথা হলো, মেলাটা এতটাই বড় জায়গা জুড়ে, যেখানে আপনারা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাবেন, কিন্তু জিনিসপত্র শেষ হবে না। মেয়েদের সাজগোজের জিনিস থেকে শুরু করে মেয়েদের শাড়ি সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, এবং যেটা দেখে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগছে এবং আপনাদেরও ইচ্ছা করছে একবার হলেও এই মেলাটায় ঘুরে আসি। কারণ এই মেলাতে শুধু ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের টি শার্ট, শাড়ি, চুড়িদার সব কিছু আপনারা পেয়ে যাবেন। ব্যাগ এবং ঘর সাজানোর অনেক রকম জিনিস আপনারা পেয়ে যাবেন। শুধু তাই নয়, মেলার পাশাপাশি এখানে একটি ফাংশন হচ্ছে, একটি প্রোগ্রাম হচ্ছে। সেই জায়গাটা অত্যন্ত ভালো লাগবে আপনাদের, কারণ যতগুলো গাছ আছে সেই গাছে সুন্দর করে লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে, সেখানে আপনার ইচ্ছা করবে ফটো তুলি, ভিডিও তুলি, এবং তার পাশাপাশি প্রোগ্রামটা দেখতেও আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন প্রোগ্রাম দেখা যাক। তো প্রোগ্রাম দেখা হয়ে যাওয়ার পর আমরা গেলাম খাবারের স্টলে। তো খাবারের স্টল ওখানে এত বসেছে, যেটা দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেল, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। সব রকম ভেজ নন ভেজের আইটেম, এবং খাবারের স্টলগুলোর নাম দেখুন, ঘরে বাইরে। তো আমরা এখান থেকে মটন ঘুগনি খাবো 50 টাকা করে প্লেট, মানে শুনেই ভালো লাগছে। কারণ এরকম ফিশ ফিঙ্গার, ফিশ চপ এগুলো আমরা কলকাতাতে প্রচুর পাই, কিন্তু মটন ঘুগনি চট করে দেখতে পাওয়া যায় না। তো চলুন দু ভাই মিলে দুটো মটন ঘুগনি নিয়ে নিই এবং সেটাও আপনাদের সামনে তুলে ধরি। দেখুন নানা রকম এখানে চপ, পাকোড়া অনেক কিছু হচ্ছে, ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার, এখানে অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এবং তার পাশাপাশি মোমো, আমরাও মোমো খেয়েছি। তো প্রথমে মোমোই খাওয়া যাক। তো প্রথমে আমরা 1 প্লেট মোমো খেলাম দুজনে। তো 1 প্লেট মোমো খাওয়ার পর আমরা চলে গেলাম সোজা মটন ঘুগনি স্টলে। এই হচ্ছে মটন ঘুগনি, যেখানে আমাকে দিয়েছে মটন ঘুগনি এবং আমার ভাইকেও দিয়েছে মটন ঘুগনি, কিন্তু ওটায় অনেক রকম সবজি ছিল, আমি সবজি অতটা খাই না। তো সব কিছু খাওয়ার পর আমরা একটা টোটো করে ফিরে আসলাম হোটেলে। পরের দিন আমরা রেডি হয়ে যাব বসন্ত উৎসব পালন করতে। আমি এই মুহূর্তে আছি সোনাঝুরির হাটে। দেখুন সোনাঝুরির হাটে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, আপনাদের মনের মতো জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং বসন্ত উৎসব পালন হচ্ছে। দেখুন চারিদিকে রং টং মাখছে, ভীষণই ভালো লাগছে। প্রত্যেক বছর এই কারণেই আসা যে প্রত্যেক বছর আপনারা তো বাড়িতে কাটান এবং নিজেদের পরিবারের সাথে ঘরে আনন্দ করেন। আমি তাই বলবো একটা বছর আপনারা শান্তিনিকেতনে আসুন এবং বসন্ত উৎসব পালন করে যান এই সোনাঝুরি হাটে, এবং এখানকার এই আবহাওয়া এবং এখানকার এই পরিবেশের সাথে একটা দিন কাটিয়ে যান। দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে। তো পরের দিন আমরা খুব ভালোভাবে খুব এনজয় করব বলে সোনাঝুরি হাটে আসলাম, বসন্ত উৎসব পালন করলাম, যেটার জন্য এবারে শান্তিনিকেতনে আসা। আর এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও। এই বসন্ত উৎসবের আমার আলাদা করে ভিডিও দেওয়া আছে। এই সোনাঝুরি হাটে বসন্ত উৎসবের পাশাপাশি অনেক কিছু বিক্রি হচ্ছিল, যেটা দেখেও ভীষণ ভালো লাগলো। এবং এই ভিডিওটা এতটাই। টাটা।